অগ্নি অথ্রি অ্যানিমেল নিয়ে পার্ট 4। তিনটে ভিডিও আমি অলরেডি বানিয়েছি, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3তে সাধারণত আমি যেই কাজটা করেছি, যে প্রত্যেকটা প্রবলেমেটিক সিন যেগুলোকে এরা টক্সিক বলছে, প্যাট্রিয়ার্কি, হ্যান ত্যান অনেক ধরনের কথাবার্তা বলছে, কল আউট করছে, সেই সিনগুলোর আগে পেছনে কি ছিল সেই সমস্ত কিছু দিয়ে আমি এক্সপ্লেন করেছিলাম। ওকে, তো এই 4 নম্বর ভিডিওটা অ্যাকচুয়ালি অগ্নি অত্রি তারা যে কাজকর্ম করে বা রেডিও আর ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, রেডিও চ্যানেলের অবস্থা, ইনফ্লুয়েন্সার আর এদেরকে নিয়ে আর কমেডিয়ানদেরকে নিয়ে কথা হবে। এখানে সিনেমাটা নিয়ে কথা কমই হবে, ঠিক আছে, বাট এই সমস্ত জিনিসপত্র নিয়ে কথা অনেকটাই বেশি হবে। সোসাইটাল ডিগ্রেডেশনের কথা এরা বারবার এদের ভিডিওতে উল্লেখ করেছে, যে এরকম ধরনের মানুষ দেখলে পরে আপনারা নিয়ে যাবেন, অ্যানিমেলের চরিত্রটা খুব প্রবলেমেটিক, রিয়েল লাইফে টক্সিক মেল, আলফা মেল, তাদেরকে দেখতে পেলে পরে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য এরা আবেদন জানিয়েছে। আপনাদের একটা মজার কথা বলি, আমাদের রাজ্যে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো আমাদের রাজ্যে কিছু মাস আগে আমি একটা কেস পড়ছিলাম। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তাকে 5 বছর জেল হেফাজতে থাকতে হয়েছে। কেন না, তার স্কুলের একজন ছাত্রী ফলস রেপ কেস তার নামে ঠুকে দিয়েছিল। এবং কেন ঠুকে দিয়েছিল? কারণ ওই ছাত্রী বই চেয়েছিল। প্রাইমারি স্কুলে যে সরকারের তরফ থেকে কিছু বই দেওয়া হয়, আমি সরকারি স্কুলে পড়েছি, আমার এই ব্যাপারে আইডিয়া রয়েছে। আমি যদিও বহুকাল আগে স্কুল ফুলে আমি পড়তাম, ঠিক আছে, আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি প্রায় 10 বছর বোধহয় হয়ে গেছে, 10-12 বছর তো হয়েই গেছে। না, দ্য থিং ইজ, যে বই দেওয়া হতো, সেই বই শিক্ষক তাকে দিতে পারেননি। শিক্ষকের কাছে সে দাবি করেছিল, এবং ওই বই তো শিক্ষকরা দেয় না, মানে গভর্নমেন্ট থেকে যেরকম আসে সেরকমভাবেই বই করা হয়। তো সেই বাচ্চা মেয়েটি তার মায়ের প্ররোচনায় একটা মিথ্যা অভিযোগ সে করে, এবং সেটার ভিত্তিতে স্কুল টিচারকে গ্রেফতার করা হয়। এবং 5 বছর বাদে বেকসুর খালাস উনি যখন হন, তখন কিন্তু ওই বাচ্চা মেয়েটি বা তার মায়ের কোনো রকম শাস্তি হয়নি। আমাদের আশেপাশে এই সমস্ত ঘটনা এখন প্রবলভাবে হচ্ছে। কিছুদিন আগে আমি একটি রিপোর্ট দেখছিলাম, যেখানে মেনশন করা ছিল যে অলমোস্ট 76% যত কেস রেজিস্টার হচ্ছে, তার মধ্যে 76% হচ্ছে গিয়ে ফেক রেপ কেস। আর ডাউরি আর ডিভোর্সের জন্য যে কেসগুলো আসছে, ওগুলোর তো আমি ঢুকছিই না আলাদা করে। আমি এই কথাগুলো বলছি, এগুলোর একটা পয়েন্ট রয়েছে। আজকে সমাজে নারী সুরক্ষার জন্য অনেক আইন তৈরি করা হয়েছে। সেই আইনের ফাঁক ফোকর দিয়ে অনেক রকম অপরাধ হচ্ছে। এই নিয়ে আপনি কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে কথা বলতে দেখবেন না। বিশেষ করে বাংলা এন্টারটেনমেন্ট জগতের সাথে বাংলা ইন্ডাস্ট্রির যারা পার্ট রয়েছে, তাদেরকে আপনি কখনো কথা বলতে দেখবেন না। কেন কথা বলতে দেখবেন না? কারণ এরা সিরিয়ালের মতো ফিল্ম বানায়। এরা সিরিয়ালের মতো ফিল্ম বানায়, যেটা টার্গেট অডিয়েন্স হচ্ছে গিয়ে কি, আমাদের বাড়ির মা, বোন, জেঠিমা। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, যে যারা আমার অডিয়েন্স, তাদের এগেনস্টে কথা বলে বা এরকম কিছু আমি বলবোই কেন, যেখানে মানে তাদের এগেনস্টে কিছু বলা হয়, ঠিক আছে। আমাদের এখানে অপরাজিতা আঢ্যর মতো একজন বর্ষিয়ান অভিনেত্রী, সে ওপেনলি বলতে পারে যে পরকীয়া সুস্থতার লক্ষণ। মধুমিতা সরকারের মতো স্বনামধন্য অভিনেত্রী, কিসের জন্য উনি এত স্বনামধন্য আই ডোন্ট নো, ঠিক আছে, যিনি সোশ্যাল মিডিয়াতে নিজের অনেক রকম প্রভোকেটিভ ছবি উনি দিয়ে বেড়াবেন, কোনো অসুবিধা নেই। সমস্ত হিরোইনরা দেয়, ঠিক আছে, সমস্ত হিরোইন, পর্ন স্টার প্রত্যেকে দেয়, ঠিক আছে। দেওয়ার পরে উনি গর্বের সাথে বলবেন, আমি সমস্ত পুরুষদেরকে ঘৃণা করি। বাংলা সিরিয়ালের তো একটাই কন্টেন্ট নয়, ছেলেদের ইজাকুলেশনের প্রবলেম রয়েছে। হইচই যদি আপনি খোলেন, ওখানে অর্ধেক ছেলেদের, ওয়েব সিরিজের অর্ধেক ছেলেদের ভাই ইজাকুলেশনের প্রবলেম রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, নয়তো তারা ডোমেস্টিক ভায়োলেন্স করছে, নয়তো তাদের 4খানা বিয়ে, নয়তো তারা প্রেমিকার সাথে করছে, এক্স প্রেমিকার সাথে করছে, ঠিক আছে, তার বউয়ের সাথে করছে, বউয়ের বোনের সাথে করছে। তো মেল ব্যাশিং, ঠিক আছে, মেল ব্যাশিং, পুরুষদেরকে ডিমিন করা, তাদের চরিত্রকে কাইন্ড অফ মানে একদম হনন করা, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আপনি বাংলা সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ সমস্ত জায়গায় আপনি দেখতে পাবেন। তার উপরে সেলিব্রিটিরা এরকম কথাবার্তা যখন বলেন, সেগুলো নিয়ে কোনো রকম আউটরেজ হয় না। অ্যানিমেল সিনেমাতে তৃপ্তি দিমনির সাথে রণবীর কাপুর কেন শুয়েছে সেটা দেখানো পাপ, ভুল বলে এরা নিজেদের ভিডিওতে এত কিছু বলল।
অপরাজিতা আঢ্য একজন রিয়েল লাইফের ক্যারেক্টার, একটা নিজের ইন্টারভিউতে এসে বসে বলছে যে পরকীয়া সুস্থতার লক্ষণ। ঠিক আছে, এটা নিয়ে আপনি এদের চ্যানেলে কোনো ভিডিও দেখতে পাবেন না। এরা ওয়াও মোমোর অ্যাড তৈরি করে। এদের ক্রিঞ্জ কন্টেন্টের মধ্যে ওয়াও মোমো একটা আমাদের এই চাইনিজ খাবারের ব্র্যান্ড, ঠিক আছে, ওয়াও মোমোর একটা অ্যাড তৈরি করে। আপনি একবার সুস্থ মস্তিষ্কের, সুস্থ বোধ, বিচার বিবেচনা যদি থাকে, একবার মির্চি বাংলার ফেসবুক চ্যানেলে গিয়ে ভিডিওর কন্টেন্ট দেখুন। ক্রিঞ্জ কন্টেন্ট ভর্তি। আর এরা হচ্ছে গিয়ে সেলসম্যান। যেই ব্র্যান্ড মির্চি বাংলাকে বা এই সমস্ত বড় বড় সংস্থাকে পয়সা দেবে, তাদের ভাড়ামো করতে এরা ক্যামেরার সামনে চলে আসবে। এরা রিয়েল কোনো ইস্যু নিয়ে কথা বলবে না, দেন বলবে সোসাইটাল ডিগ্রেডেশন হচ্ছে। এবং এটা শুধুমাত্র আমি মির্চি অগ্নি বা মির্চি অত্রির জন্য বলছি না, এদের সবার সেম গল্প। আপনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে কোনো তারকা, যে কোনো ইনফ্লুয়েন্সার, কেউ প্যান্টালুন্সের মাল বেচছে, কেউ ম্যাক্সের মাল বেচছে, কেউ ওই ব্র্যান্ডের সাথে কোল্যাব করছে, কেউ এই ব্র্যান্ডের সাথে কোল্যাব করছে। এবার এদের জন্য কিন্তু রেডিও শেষ হয়ে যাচ্ছে। রেডিওকে বাঁচিয়ে রাখার জন্য এদের কাছে অপশন কি হরর স্টোরি, যেটার জন্য 1000টা ইউটিউব চ্যানেল রয়েছে। ঠিক আছে, কম্পিটিশনের কথা বলছি না, এরা সবাই মিলে মানুষকে সিডেট করে রাখছে। ঠিক আছে, আপনার যখন অ্যাওয়েকেনিংয়ের দরকার, তখন আপনাকে ঘুম পাড়ানি ওষুধের মতো আপনাকে ক্রিঞ্জ কন্টেন্টের মোড়কে আপনাকে ব্যস্ত রাখা হচ্ছে। এবং এরা এটাই করে আসছে। একটা সময় আর যে সায়ন ছিল, সায়ন ঘোষ, সে এখন অভিনয় করে। সে আগে খুব ভালো রেডিও জকি হিসেবে খুব ভালো একজন মানুষ ছিল, সেও কমেডি করতো। কিন্তু তার সঙ্গে সে এনআরসি, সিএবি এইগুলোকে চ্যালেঞ্জ করে, এইগুলোর এগেনস্টে প্রোটেস্ট জানিয়ে মিউজিক ভিডিও তৈরি করতো। তখন একটা কালচার ছিল, যেই কালচারটা এখন আর নেই। কারণ তখনকার দিনে, একটু আগেও, একটু পিছিয়েও যদি যাই, তখনকার দিনে মেরুদণ্ড ছিল, যেটা এখন এদের মধ্যে নেই। এরা হচ্ছে গিয়ে 2 টাকার ভার, আমি বলবো না 2 টাকার দুনিয়াতে কারোরই হয় না মূল্য, ঠিক আছে। এরা হচ্ছে গিয়ে ভার, সস্তা দরের মেরুদণ্ডকে পয়সা দিয়ে বিক্রি করে দেওয়া, সস্তা দরে নিজের সত্তাকে বিক্রি করে দিয়ে বসে থাকা ভার। ঠিক আছে, একজন ইউটিউবার আছে, তার ছবি আমি এখানে থাম্বনেলে ইউজ করছি। এই যত আপনার এই বঙ্গাই, বিএমএস, হ্যান ত্যান, বাংলায় তো কন্টেন্ট ক্রিয়েটারের শেষ নেই। আর সবাই কমেডি করছে, সবাই যোগ করছে, ঠিক আছে। কিন্তু সিরিয়াস কথা, দীপাংশু আচার্য, সায়ন ঘোষ, এরা কমেডির মধ্যে দিয়ে ধারালো কথাতে সোসাইটির অ্যাকচুয়াল প্রবলেমকে কোথাও না কোথাও গিয়ে পিঞ্চ করতো, কোথাও না কোথাও গিয়ে তুলে ধরতো। এই কিফ নিয়ে দীপাংশু আচার্যের একটা ভিডিও দেখছিলাম আমি কিছুদিন আগে, অসাধারণ। আর যে সায়নের কথা তো আমি ছেড়েই দিলাম, সে এখন কত ভালো ভালো ফিল্ম তৈরি করছে। কিন্তু এই অগ্নিরই একটা বন্ধু ছিল, আর যে সোমক হচ্ছে গিয়ে তার নাম, সে এখন কি করে এই মুহূর্তে, সে মা কতগুলো কমেডি, বালের কমেডি ভিডিও সে বানিয়েছে, জনপ্রিয় হয়েছে। এখন সে একেনবাবুর অ্যাসিস্ট্যান্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওয়েব সিরিজে তার কাজ কি, জ্যাকেট চেঞ্জ করা, বিরক্ত হয়ে 2-4টে ডায়লগ থ্রো করা, আর খেয়ে বেড়ানো, আর ছাগল কথাবার্তা ম্যাডাম ওই যে করা। আর যে সোমাকের প্রচুর অ্যাড আমি রাস্তাঘাটে, আজকে ওই সিমেন্টের কোম্পানি, পরশু ওই, আমি মন দিয়ে খেয়ালও করি না, বাট আমি দেখতে পারি। আমার বাড়ি আগরপাড়াতে, সোদপুরে একটা আছে জায়গা, একটা ব্রিজ, সোদপুরের ব্রিজটা ঠিক শেষ হয়, আর যে সোমকের বড় একটা অ্যাড আছে। এই আর যে অগ্নি বা অত্রি, এদেরও অবস্থা দুদিন বাজে তাই হবে। ঠিক আছে, বিভিন্ন রকম অ্যাডের হোর্ডিংয়ে আরও 4টে ক্রিঞ্জ কমেডি আর 4টে বালের হরর স্টোরি বানিয়ে এদের আপনি পোস্টারে দেখতে পাবেন, এই ব্র্যান্ডের সাথে আপনি এটা কিনুন, ওটা খান, সেটা হাগুন, ওটা মুতুন, আপনি ফিট থাকবেন। ইউটিউবারদের মধ্যে সব কটা বিক্রি হয়ে যাও, সব কটা, ইচ অ্যান্ড এভরি ব্লাডি ওয়ান ইজ পিওর সেলসম্যান। ঠিক আছে, এদের কিন্তু অ্যাকচুয়াল পয়সা ইউটিউবের অ্যাড রেভিনিউ থেকে কিন্তু না। এদের কিন্তু এরকম নয় যে যত সাবস্ক্রাইবার রয়েছে তারা সবাই দেখছে। এদের মেন পয়সা আসে হচ্ছে গিয়ে আমার আত্মা ব্র্যান্ডের কাছে বিক্রি করে দিয়ে ওদের প্রোডাক্টকে আমি অ্যাড দেবো ভালো করে। আর এই সমস্ত কিছুর মধ্যে একজন ইউটিউবার রয়েছে যে এই ইস্যুগুলো নিয়ে ডিটেলসে কথা না বললেও ইস্যুগুলোকে টাচ করে। মোহাম্মদ শামির বউ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন কোন দুর্গাপুজোর সময় এসছিল, দুর্গাপূজাকে সে প্রমোট করেছে, মা দুর্গার বেশ ধরে সে অনেক ছবি
ভিডিও সে দিয়েছে, তার সঙ্গে সে এই পোস্টটা করেছে। এখানে মোহাম্মদ শামির কথা হচ্ছে না, একটি গরু বা মহিষের সঙ্গে সে দাঁড়িয়ে আছে এবং সে লিখছে যে এখন আমি একে দুধ দিচ্ছি, দুদিন বাদে আমি একে খাবো। মানসিক লেভেলে কতটা অসুস্থ হলে পরে এরকম কথা কেউ লিখতে পারে? সে গরু খাক, বাফেলো খাক, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইভেন কি আমিও কলেজ লাইফে খেয়েছি, যখন ধর্ম পূজা আমি যখন মানতাম না, আমি সব ধরনের মাংস খেয়েছি দুনিয়াতে। রেড মিট মোটামুটি সব ধরনের আমার ট্রাই করা আছে, কিছু জিনিস বাদ দিয়ে। আমি শুয়োরও খেয়েছি, বিফও খেয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং খেয়েছি। কিন্তু এখন কিছু কিছু জিনিস খাই না, তার কারণ বুঝতে পারি যে হ্যাঁ ভাই, হয়তো আমি ধর্মের ট্যাগ গায়ে লাগিয়ে হয়তো ঘুরছি না, বাট ওটাও আমার একটা আইডেন্টিটি, ওটাকেও আমার প্রোটেক্ট করার দায় আছে, ওটার ব্যাপারেও জানার আমার অধিকার আছে। লেফট উইং আইডিওলজি, রাইট উইং আইডিওলজি কাউকে ফলো না করে আমি যে অরিজিন থেকে বিলং করি সেটার প্রতি একটু হলেও দায়বদ্ধ থাকা যায়। আপনি হিন্দু হলে পরে নরেন্দ্র মোদীকে ভালো বাঁচতেই হবে তার কোনো গ্যারান্টি নেই। আমি প্রচুর মিম শেয়ার করেছি, এখনও মিম শেয়ার করি, কিন্তু দ্য পয়েন্ট ইজ, আমাকে আজকে কেউ যদি বলে যে হ্যাঁ ভাই তুমি কি নিজেকে স্ট্রংভাবে হিন্দু মনে করো, আমি সেই প্রশ্নের উত্তরে বলবো গিয়ে হ্যাঁ। নাও দ্য থিং ইজ যে এই মহিলা এরকম পোস্ট করে, শিখার ধাওয়ানের বউয়ের ঘটনা তো আমরা প্রত্যেকে জানি। এই সমস্ত অসভ্য মহিলাদের এগেনস্টে আপনি এদেরকে কখনো মুখ খুলতে দেখবেন না। একজন মানুষ সে ওপেনলি এসে বলছে যে না, আমার স্বামী বেশি ভালো খেললে তো বেশি পয়সা পাবো, আমারই ভালো হবে, কিন্তু আমি আমার স্বামীকে কনগ্র্যাচুলেট করব না, গোটা টিম ইন্ডিয়াকে করব। একজন মহিলা তার স্বামীর এগেনস্টে যা নয় তাই বলে বেড়ায়, তখন আপনি মির্চি অগ্নিকে বলতে শুনবেন না। বা আমাদের অপরাজিতা আড্ডু এসে যখন বলবে পরকীয়া সুস্থতার লক্ষণ, কারণ দুদিন বাদে কোনো অ্যাড শ্যুট করতে গিয়ে এদের সামনাসামনি হয়তো হয়ে যাবে, ঠিক আছে। তাই এরা এই অ্যাকচুয়াল ইস্যুগুলোকে কখনো তারা মুখ খুলবে না, তখন তারা মুখে কুলু পটে থাকবে। জানেন তো, জোকার ক্লাউন, জোকার মানুষকে হাসায়, আর যে সায়ন, এরা সত্যিকারের কমেডি এন্টারটেইনার ছিল, যারা মানুষকে কমেডি দিয়ে আনন্দ দিত, কিন্তু তার সাথে কিছু জ্ঞান, কিছু শিক্ষা সেগুলোও দিত। আজকে আর যে সায়ন অশুকালা বলে একটা ফিল্ম করেছে, অনেক মানুষ দেখতে গেছে, এরকম নয় নন্দন ছাড়া তো কোথাও আসেইনি, অসাধারণ একটা সিনেমা। আর যে সায়ন এরকম ভাটের কমেডি করে করে বেড়াচ্ছে না সমস্ত জায়গায়, সে যদি কমেডি করেও তার পেছনে সিরিয়াস গল্প একটা থাকে। আমি রেফটিন প্রেমের কথা বলতে পারি, টুম্পার কথা বলতে পারি, অনেক জিনিসপত্র ছিল। এদের মতো 2 টাকার ক্লাউন তো ছিল না, সরি 2 টাকা টার্মটা আমি আরেকবার মেনশন করলাম। আরেকটা ছেলে হচ্ছে গিয়ে, যাকে আমি এখন দেখি ইউটিউবারকে কথা বলতে, বস্তির ছেলে পচা। বস্তির ছেলে পচাকে আমার স্যালুট করতে ইচ্ছা করে। আমি যে তার চ্যানেল খুব ফলো করি তা কিন্তু নয়, কিন্তু বঙ্গাইয়ের মেরুদণ্ডের যা জোর, বস্তির ছেলের পচার মেরুদণ্ডের জোর তার থেকে কয়েকশো কোটি গুণ বেশি। বঙ্গাই নিজেকে সে ডিফেন্ড করবে, কেন আমাকে কি বলতেই হবে, ওমুকে কি সব ব্যাপারে মন্তব্য রাখতে হবে? ভাই তুমি একটি সেলসম্যান, এবং তুমি একটি ভীতু সেলসম্যান, যে নিজের ইমেজ নিয়ে অনেক বেশি কনসাস, বুঝলে? যারা ক্যামেরার সামনে এসে খুব মেপে বুঝে কথা বলে না, তারা এক একটি আস্ত ঢ্যাম না। ডিপ্লোম্যাসি সমস্ত জায়গায় করাই যায়, কোনো কোনো ক্ষেত্রে ডিপ্লোম্যাসির মুখোশটা খুলে রাখতে হয়। সবসময় একটা মানুষ যেরকম চিৎকার করে ভিডিও করতে পারে না, আবার সবসময় একটা মানুষ আমি শুধুই ডিপ্লোম্যাসি করছি, শুধুই মিষ্টির কথা বলছি, শান্তির বাণী ছড়াচ্ছি, এরকম সবসময় হয় না। তোমাদের যে অকাত নেই না, তোমাদের যে দম নেই, তোমাদের মেরুদণ্ড যে অন্যের কাছে ধার দেওয়া রয়েছে না, বিক্রি করা রয়েছে, এটা আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে, ঠিক আছে। অ্যাটলিস্ট সমাজের কিছু পোর্শনের মানুষ তো চিরকালই এই জিনিসটা জানে খুব ভালো করে যে তোমরা আসলে কি। ওকে, তো আমি অনুরোধ করব, যারা আমার সবকটা ভিডিও দেখলে এই সিরিজের, ঠিক আছে, বুঝে শুনে ঠিকঠাক ইনফ্লুয়েন্সারদেরকে কিন্তু ফলো করো, কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আর ইনফ্লুয়েন্সার ভাইরাল খুব ইজিলি হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদেরকে ফলো করে তোমার কি হচ্ছে, তাদের থেকে তুমি কি শিখছো, জগতের কোন পোর্শনটা অ্যাকচুয়ালি তুলে ধরা হচ্ছে তোমার সামনে। আজকে তুমি ধ্রুবরাটির মতো ঢ্যামনা লোককেও যদি ফলো করো এবং ভাবো যে এই লোকটা তো সব জানে,
একে ফলো করে আমি বিদ্যার দিগ্গজ হয়ে যাব, তুমি একটি গান্ডু। আবার তুমি যদি ভাবো যে প্রতীক বোরাদে অ্যাকচুয়ালি ট্রু হিন্দু, বা এলবি যাদবের সামনে কেউ বলতে পারে না ওরা ট্রু হিন্দু, তাহলেও তুমি গান্ডু। তোমাকে বুঝতে হবে যে ইউটিউবাররা সাধারণত যারা প্রচুর সাবস্ক্রাইবারের প্রচুর পয়সার ওপরে বসে আছে না, তারা নিজের সত্তা বহুকাল আগেই বিক্রি করে দিয়েছে। আজকে আমিও সৃজিত মুখার্জির সিনেমাকে নিয়ে খুব ভালো ভালো কথা জোর করে প্রিটেন্ড করে বলতেই পারি। বাঘা যতীনের মতো একটা বাজে সিনেমাকে জোর করে ভালো বলতেই পারি। আমার অনেক সাবস্ক্রাইবার আসবে, অনেকেই আমার সাবস্ক্রাইবার নিয়ে অনেক কোয়েশ্চেন করে তোমার তো কম কেন। আমি কাউকে তেল দিই না ভাই। রাজকুমার হিরানি ভালো ফিল্ম ডিরেক্টর নন, বা আমার তাকে ভালো লাগে না পার্সোনালি, এটা সমস্ত ইউটিউবারের বলার দম থাকে না। ঠিক আছে, বাই।